নমস্কার। আজকে বিশ্ব নাট্য দিবস। এই বিশ্ব নাট্য দিবসে কাকিনাড়া কলবিতান আয়োজন করেছে তাদের মহল্লা কক্ষে একটি সেমিনার এবং তৎসহ একটি সঙ্গীতের অনুষ্ঠান। এর মধ্যে দিয়ে আমরা বিশ্ব নাট্য দিবস উদযাপন করব। আজকে আমাদের সারাদিন ব্যাপী একটি প্রোগ্রামের মধ্যে থাকতে হচ্ছে। আমরা সকালে যেমন সেমিনার করছি মহল্লা কক্ষে, তেমনি আমরা বিকেল বেলায় আমরা চলে যাব আলীশহর বিনোদিনী মঞ্চে। সেখানে বিনোদিনী মঞ্চের একটি সেমিনার আছে, কলকাতা সেমসি আয়োজন করেছে। সেমিনারে আমাদের দলের সহেলি একটি বক্তব্য আছে আরো অনেকের সাথে, আর সঙ্গে থাকছে আমাদের মোহিত চট্টোপাধ্যায়ের সেলফোন নাটকটি আমরা পথনাটক কিংবা অঙ্গ থিয়েটার হিসেবে আমরা সমস্ত জায়গায় পরিবেশন করছি। সেখানে আমাদের আমন্ত্রণ করেছে। আমাদের এই বিশ্ব নাট্য দিবসে আমরা একটা অঙ্গীকার করছি এবছরে যে আমাদের দলে যারা ওতপ্রোতভাবে জড়িত আছে, যে সমস্ত নাট্যকর্মীরা, তাদের পাশে যেন আমরা সর্বতোভাবে দলের পক্ষ থেকে থাকতে পারি। তাদের প্রতিটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের উজ্জীবিত করতে পারি, তাদের সহায়তা করতে পারি। তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভার যাতে বিকাশ ঘটে, আমরা কলবিতানের পক্ষ থেকে সেটা সর্বতোভাবে চেষ্টা করব। এবং যারা নিষ্ঠা সহকারে দলের কাজের সাথে যুক্ত, সেই সমস্ত নাট্যকর্মীরা যাতে আরো নাটকের সাথে নিজেদের মেলে ধরতে পারে, সেটার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে প্রয়াস হয়েছি। তার কারণ কোনো নাট্যকর্মী দলের জন্য নিবেদিত প্রাণ হয়েও যাতে কখনো বঞ্চিত অনুভব না করে, সে একটা প্রয়াস আমরা রাখব। সেই হিসেবে আমরা অনেকগুলো প্রযোজনা শুরু করেছি, আগামী দিনে আরো করব। একই বছরে একটি নাটক নয়, আমরা একাধিক নাটক করি। প্রায় আমরা প্রতি বছরই 3টে থেকে 4টে নাটক আমরা কিন্তু নতুন নাটক করি। সেই নাটকগুলোতে আমরা চেষ্টা করব সেই সমস্ত প্রতিভাগুলোকে খুঁজে খুঁজে এনে তাদেরকে মঞ্চে তোলার জন্যে, যাতে আগামী দিনে তারা যে নাটকের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং মানুষও যারা নাট্যমুখী দর্শক, তারাও তাদের প্রতিভার বিচ্ছুরণে মুগ্ধ হয়। সেই প্রয়াস আমরা কলবিতানের পক্ষ থেকে চেষ্টা করছি। আজকে আমাদের মধ্যে এই সেমিনারে বক্তব্য রাখার জন্য যাকে পেয়েছি, দীর্ঘদিনের অভিনেতা এবং নাট্যকর্মী শ্রী তন্ময় ভট্টাচার্য। নাটকের, বাংলা নাটকের বিবর্তন, এর উপরে তার একটি বক্তব্য আজকে আমাদের সামনে রাখবে। আমরা ফেসবুক লাইভে যেমন আমরা এটা প্রচার থাকবে, সঙ্গে সঙ্গে আমরা এটি ইউটিউবে দেব, যাতে যারা এই মুহূর্তে উপস্থিত হতে পারেনি বা বহু মানুষ যাতে সেই বক্তব্য শুনতে পারে, তার একটা প্রয়াস রাখব। আমি এই শুভ অনুষ্ঠানটির আগে কলবিতানেরই সদস্য দুজন আছেন যারা সঙ্গীত পরিবেশন করে প্রভূত প্রশংসিত হয়েছে ইতিমধ্যে, সুজাতা হালদার এবং চৈতালি ব্যানার্জি। তা প্রথমে সুজাতাকে আমি অনুরোধ করছি একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। একটি গান গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরি মজায় লুকালে কোথা, হরি মজায় লুকালে কোথা, ভবে আমি একা দাহে দেখা
ভরি মন মজায় লুকালে কোথায়। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে করে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আমন্ত্রণ করেছি শ্রী তন্ময় ভট্টাচার্য, অভিনেতা, নাট্যকর্মী। তাকে উত্তরীয় পড়ালেন আমাদের কাকিনাড়া কলবিতানের সভাপতি শ্রী শঙ্কর চক্রবর্তী মহাশয়। আমি জানাই আন্তরিক অভিনন্দন। আজ বিশেষ করে কলবিতানের উদ্যোগে যে সেমিনারের আয়োজন করা হয়েছে বাংলা নাটকের বিবর্তন, সেইখানে আমাকে এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। তার জন্য আমি এই কলবিতানের কর্ণধার শ্রী মলয় সয়ের কাছে আন্তরিক কৃতজ্ঞ, এবং তার যে নিরন্তর প্রয়াস নাটককে এগিয়ে নেওয়ার জন্য গত কয়েক বছর ধরে তিনি যেভাবে নাটকের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন এবং তাকে সমৃদ্ধ করে তুলেছেন, তার জন্য সত্যি তাকে অভিনন্দন জানাই। বাংলা নাটকের বিবর্তন এই বিষয়টা অত্যন্ত বড়, এবং আমি খুব ভালো বক্তা নই, শ্রোতা, কিন্তু যেহেতু আমাকে কিছু বলতে বলা হবে, আমি আমার সীমিত জ্ঞানের মধ্যে যেটুকুনি জানি সেটুকুনি আমি বলার চেষ্টা করছি। বাংলা নাটকের বিবর্তন জানতে হলে ইতিহাসে ধারাবাহিকতা অনুযায়ী এগোতে হবে, এবং সবচেয়ে প্রথম যেটা আমাদের বলতে হবে, বাংলা নাটকের শুরু 1800 শতকের শেষের দিকে। তার আগে শুরুতেই ছিল প্রাচীন নাটকে, যে আমরা লোকনাট্য যেটা বলি আমরা, কীর্তন, খেউ, পালাগান, অনেকটাই সঙ্গীত নির্ভর। সেখানে পৌরাণিক ও ধর্মীয় বিষয় নিয়ে বেশি কথাবার্তা, নাচের মাধ্যমে, পালাগানের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে। সেইভাবে কোনো মঞ্চ পরিকাঠামো সেই সময় ছিল না। কিন্তু 1800 শতকের শেষের দিকে 1795 সালে বাংলা নাটকের প্রথম মঞ্চ, রঙ্গমঞ্চ যিনি স্থাপন করেছিলেন, তিনি কোনো বাঙালি নন, তিনি কোনো ইংরেজ নন। ভাবতে পারেন একজন রুশ নাগরিক, একজন রাশিয়ান সঙ্গীতপ্রেমী এবং পরিব্রাজক ভাষাবিদ, তিনি কলকাতায় এসেছিলেন। এসে তিনি বাংলা ভাষায় প্রতি তিনি এতই আকৃষ্ট হয়েছিলেন এবং তিনি বাংলা শিখতে চেয়েছিলেন, এবং গোলকনাথ দাস তাকে বাংলা শিখিয়েছিলেন, এবং তিনি বাংলা শিখে তিনি বাংলা নাটক পাশ্চাত্য প্রভাবে তিনি করতে আগ্রহী হন, এবং তিনি 1795 সালের 27শে নভেম্বর দ্য বেঙ্গলি থিয়েটার বলে একটি রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। সেখানে ভাবুন, তিনি একজন, মানে আজকাল আমাদের অনেক বাঙালিরা বাংলায় কথা বলতে লজ্জা পায়, কিন্তু তিনি একজন রাশিয়ান হয়ে, একজন রুশ নাগরিক হয়ে তিনি বাংলা ভাষাকে এতটাই ভালোবেসেছিলেন, তিনি বাংলায় শিখে বাংলা নাটক করার কথা ভেবেছিলেন, এবং তিনি করেছিলেন দুটো নাটক, দ্য ডিসগাইজ, আরেকটা
দ্য লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, এই দুটো নাটক তিনি মঞ্চস্থ করেছিলেন। দেশগাইছে তিনি নাম দিয়েছেন কাল্পনিক সংবদল, তিনি নাম দিয়েছিলেন। এবং এই নাটক দুটো তিনি পাশ্চাত্যকর প্রথম বেঙ্গলি প্রসিনিয়াম থিয়েটার তিনি চালু করেন। এখন এটা 37 এজরা স্ট্রিটে আছে। তো সেই রঙ্গমঞ্চ তৈরি হওয়ার পরে তার জনপ্রিয়তাও হয় প্রচুর। প্রচুর লোক, সাধারণ লোক নাটক দেখা শুরু করে। তার আগে বাবু কালচার ছিল, প্রচুর যারা এডুকেটেড ক্লাস তারাই একমাত্র নাটক দেখতে পেত। সেই ব্রিটিশ নাটক, ইংরেজি নাটক, বাংলা নাটক সেভাবে সাধারণ লোকেরা দেখতে পেত না। এর ফলে তার এই জনপ্রিয়তাতে ঈর্ষান্বিত হয় ব্রিটিশ ইংরেজরা, এবং তারা সালিসি সভা বসায়। কারণ সেখানে নারী চরিত্রের জন্য যাদের আনা হয়েছিল তাদেরকে সেইভাবে সমাজে তারা তখন সেভাবে গ্রহণযোগ্যতা পাননি, সেই সব নারীদেরকে আনা হয়েছিল। তারপরে জল অনেক দূর গড়ায় এবং পরবর্তীকালে শোনা যায় তার এই রঙ্গমঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেখানে তিনি কিছু নাটক করেছিলেন, সংস্কৃত ভাবধারায় অনুপ্রাণিত হয়ে কিছু অনুবাদ, সেইভাবে বাংলার নাটক তখনও পর্যন্ত চলছে। এবং সেই রাশিয়ান যার কথা আমি বললাম তার নাম হচ্ছে স্টিফেনোভিচ লেবেদেভ। এদিকে জাতীয়তাবাদী ও বাণিজ্যিক থিয়েটারের সূচনা ঘটে। এই সময় গোল্ডেন এজ বলা হতো, কারণ তখন গিরিশচন্দ্র ঘোষের আবির্ভাব। তিনি তখন দাপটে নাটক করছেন, সঙ্গে বিনোদিনী, শ্রীচৈতন্য, সিরাজদৌল্লা, মীর কাসিম, এবং তারপরে শিশির ভাদুরও আসেন। এইভাবে বাংলা নাটককে তিনি আরও এইভাবে সমৃদ্ধ করেন এবং ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটকেরও নির্ভর করে। 20 শতকের প্রথম দিকে চলে আসলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার মডার্নাইজেশন নাটক, তিনি ইউরোপিয়ান নাটকে প্রচুর দেখেছিলেন, তার একটা প্রভাব তার ছিল। এবং তিনি সেই সব নিয়ে তিনি রক্তকরবী, অচলায়তন, যেখানে তিনি সমৃদ্ধ করেছেন তার প্রতীকী ও কাব্যধর্মী নাটক নিয়ে, বিসর্জন, এইসব নাটকে তিনি আলোড়ন ফেলে দিয়েছিলেন। 20 শতকের মধ্যভাগে যেটা বলা হয় রিভলিউশন বলতে পারেন, মানে গণনাট্য আন্দোলনের শুরু, আইপিটি এর উদ্ভব উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, তিনি সেই সময় আমাদের একটা মার্কসিস্ট মুভমেন্ট, লেফটিস্ট মুভমেন্টও আস্তে আস্তে চালু হচ্ছিল। বিজন ভট্টাচার্যের বিখ্যাত নাটক নবান্ন, উৎপল দত্তের কল্লোল, ফেরারি ফৌজ, ব্যারিকেড, এইভাবে নাটক আমাদের এগোতে থাকে। তারপরে সৌম্যমিত্র, তার একটু আগে সৌম্যমিত্র চলে এসেছেন, তিনি রক্তকরবী, গ্যালিলিও, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মঞ্জুরি আমের মঞ্জুরি, এইভাবে বিভিন্ন নাটকের স্তরে ধীরে 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 আমাদের এক্সপেরিমেন্টাল করতে করতে আমরা 20 শতকের শেষে এসে পৌঁছই। সেখানে নানা রকম পরীক্ষামূলক নাট্যচর্চা হতে হতে বাদল সরকার থার্ড থিয়েটার নিয়ে আসেন, স্ট্রিট ড্রামা। তিনি তার মাধ্যমে মানুষকে আরও সহজে কমিউনিকেট করার চেষ্টা করতে শুরু করলেন, পথনাটিকা, যাতে লোকে আরও বেশি সম্পৃক্ত হয়। সাথে সাথে তখন যাত্রাও আমাদের খুবভাবে চলছে, শান্তি গোপালের যাত্রা, স্টালিন, লেলিন, তিনিও অনেক ভালো যাত্রা করছেন, তার একটা দিক। এবং সেই সময় একটা বাণিজ্যিক থিয়েটার, গ্রুপ থিয়েটারের একটা বিভাজন হয়। কিছু নাটক গ্রুপ থিয়েটারের মাধ্যমে পরিচিতি পায়, আর অনেক বাণিজ্যিক থিয়েটারও হতে থাকে। এইভাবে নাটক আস্তে আস্তে এগোতে এগোতে নাটকের 20 শতকের শেষ থেকে ও বর্তমানের আমাদের নাটক নিয়ে প্রচুর কাজ হচ্ছে এবং আমরা অনেক কিছু ধাপে ধাপে উন্নত দেখতে পাচ্ছি। এখনকার দিনে দেবশঙ্কর হালদার, গৌতম হালদার এবং আরও যারা এই নাটক নিয়ে কাজ করছেন, শ্রী দেবাশিস রায়, এছাড়া অন্য থিয়েটার বিভাস দাও, বিভাস চক্রবর্তীও আছেন। হ্যাঁ, এরকম প্রচুর লোকের কাজ আমরা দেখি। এই আস্তে আস্তে আমরা নানা রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা নাটকের অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি এবং এই দেখা শোনা শেখার কোনো বয়স নেই, আমরা শিখছি এবং আমাদের এই বাংলা নাটক এইভাবে এগিয়ে চলুক, আমাদেরকে আরও সমৃদ্ধ করুক, আমরা নিজেরাও আবারও সমৃদ্ধ হই, আমরা নাটকটাকে এগিয়ে নিয়ে চলি। ধন্যবাদ। বাংলা নাটক নন, কিন্তু বাঙালি নন, ইংরেজ নন, একজন রাশিয়ান, রুশ, তিনি প্রথম বাংলা রঙ্গমঞ্চ প্রসিনিয়াম থিয়েটারের পায়োনিয়ার হচ্ছেন তিনি দ্য বেঙ্গলি থিয়েটার নাম দিয়ে তিনি করেছেন। তখনকার যে নাটকের ভাবধারা, অর্থাৎ যে নির্দেশকের দৃষ্টিতে যে নাটকের ভাবধারা, সেটা কেমন করে পরিবেশিত হবে, সেটার লাইট কেমন হবে বা সেটার মিউজিক বা সঙ্গীত কেমন হবে, সেখান থেকে দাঁড়িয়ে আজকের যে নির্দেশকের ভাবধারার মধ্যে তফাৎ থাকে অনেক তফাৎ। আগেকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা নাটক করতাম পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক। তারপরে আস্তে আস্তে আমরা সাধারণ মানুষের কথা ভাবতে পারি, নর্মাল নাটকও তো করতে পারি, সাধারণ মানুষ বুঝতে পারে,
আমরা বিদেশি নাটক অনুবাদ করে বেশি নাটক করতাম। প্রচুর নান্দিকারের রুদ্রপ্রসাদ সেনগুপ্ত মহাশয়, তিনি প্রচুর বিদেশি নাটকের কারণ গিরিশ ইয়ে ঘোষ করেছেন। নিজেই তো গিরিশ ঘোষ অনেক কিছু করেছেন। ঐতিহাসিক নাটক করেছি, চৈতন্য করেছেন। এখনকার দর্শক এখন তো টোটাল ফ্রেমটাই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এখন যেমন স্টেজ সেট এগুলো যে এত ব্যয়বহুল ছিল, এত মঞ্চের পেছনে এখন অনেক সিম্পলিফাইড করা হচ্ছে। এখন আলোর ব্যবহার, মিউজিকের ব্যবহার অনেক অনেক অন্যভাবে কমিউনিকেট করা হচ্ছে, আরও আকর্ষণীয় করা হচ্ছে বিদেশের নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে, যেখানে মানে ব্যয়বহুল হবে না অথচ মানুষের কাছে পৌঁছানো যাবে। হ্যাঁ, অনেক মডার্ন আর্ট নিয়ে আসা হচ্ছে নাটকের মধ্যে, যেগুলোকে আমরা অত্যন্ত সহজে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত করতে পারি। এই ব্যাপারগুলো আসছে। আগে তো ধরো একটা বাড়ির ঘটনা, ওটা বাড়ি তৈরি মানে হ্যাঁ। ওয়াল ফল সব দিয়ে করা হতো, হ্যাঁ। কিন্তু এখন কিন্তু না, একটা সাজেস্টিভ, ওটা তুই বুঝতে পারবে ওটা একটা ঘরেই হচ্ছে। পুরো ঘরের ওয়াল কেউ এখন আর লাগাচ্ছে দরকার নেই, একটা সাজেস্টিভ কিছুটা প্রতীকী করে দিচ্ছে, সিম্বলিক। তুই দেখলেই বুঝতে পারবে এখানে এইটা ব্যাপারটা, এইটা ঘর অনেক বেশি চেঞ্জ হচ্ছে। প্রশ্ন যেটা জানি এটার সাথে করবে কিনা, এখনকার অনেক সময় দেখা যাচ্ছে যে এখনকার যে ইদানিং যে নাটকগুলো করা হচ্ছে, সেখানে নাটকের মঞ্চের সাথে সাথে আমাদের লাইটের সাহায্যে সাদা পর্দাতেও কিছু দেখানো হচ্ছে। সেটা কি নাটকের সঙ্গে বা বাংলা থিয়েটার যখন উঠেছিল তার সাথে এখনের সাথে কি সেটা কি কোনোভাবে যাচ্ছে, মানে কোনোভাবে খাপ খাইয়ে নিতে পারছে? ভাবনা চিন্তা তো রূপান্তর হচ্ছেই, খাপ তো খাচ্ছে, লোকে তো নিচ্ছে। এটি তো বিবর্তন এইভাবেই আছে। কি নেবে না নেবে, ধরো জনগণ মানে নাট্যমন্ত্রী দর্শক তারা ঠিক করবে কোনটা যেটা গ্রহণযোগ্য হবে, সেটাই দেবে, প্রচলিত হয়ে যাবে। গ্রহণযোগ্য যেটা হচ্ছে না, দর্শক নিচ্ছে না, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। মানুষ ঠিক করবে, দর্শক ঠিক করবে কোনটা ঠিক কোনটা বেঠিক। অভিনয় প্যাটার্নও চেঞ্জ হচ্ছে। আগে যেভাবে অভিনয় করা হতো, এখন অভিনয় অনেক মেজার্ড, অনেক নর্মাল কথা বলে অভিনয় করতে বলছে সবাই, যতটা নর্মালাইজ করা যায়। এখন অভিনয় প্যাটার্ন অনেকে চিৎকার করে সুর দিয়ে কথা বলা, সেইগুলো এখন অনেক চেঞ্জ হচ্ছে। ক্লাসিক্যাল ব্যাপার আসছে অনেক। ধন্যবাদ। থ্যাংক ইউ। বর্তমানের এই আলোচনাটার মধ্যে দিয়ে আমরা তো অনেক কিছু জানতে পারলাম, আমরা যেগুলো জানি সেগুলিকে ঝালিয়ে নিতে পারলাম। এবং যেটা প্রশ্ন এসছে, কাকিনারা, গণবিতানের এরা সক্রিয় নাট্যকর্মী, অভিনেতা, এদের মধ্যে যে প্রশ্নটা এসছে, সেই প্রশ্নটাও নিয়ে আমরা যেটা আলোচনা করতে পারলাম, এইটাই কিন্তু মানে একটা থিয়েটার দলের একটা কাজ। মানে খালি ধরো মানে আমরা আসলাম, অভিনয় করলাম, রিহার্সাল করলাম, বাড়ি চলে গেলাম না, যেই কাজটা করছি সেটা আরেকটু ভেতরে গিয়ে আরেকটু পড়াশুনো করে, নিজেদের মধ্যে আলোচনা করে, আরও আমাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা অন্বেষণ করে করতে পারি, তাহলে কিন্তু নিজেরা যে আমি যে কাজটা করছি আমি বুঝে করছি, মানে আমি একটা আচমকা শখ মেটাতে আসিনি, আমি যেটা করছি বুঝে করছি। আর মানুষকেও আমি যখন নিজে বুঝে যাব, তখন কিন্তু এই মানুষকেও বোঝাতে সহজ হবে। আমি এই বার্তাটাই আজকের দিনে আমি দিতে চাই, এই বিশেষ দিনে, বিশ্ব নাট্য দিবসে। সেটা হচ্ছে আমি আমার দল নিয়েই বলতে পারি যে আমি প্রত্যেকটি অভিনেতা, নাট্যকর্মী সকলকেই বলছি, আমরা সারা বছর ধরে এরকম বিভিন্ন বিষয় আমরা তোমাদের কয়েকজনের মধ্যে বলে দেবো যে এই বিষয়ের উপরে তোমরা পড়াশুনো করে আসো, তোমরা সেদিন আলোচনা স্পিকার থাকবে, আমরা শুনবো। ওই বিষয়টা একটা দিয়ে দেওয়া হবে, অমুক মাসে, এই মাসে, পরের মাসে এই দুজন অভিনেত্রী তোমরা এই বিষয়ের উপর পড়াশুনো করে আসবে। বাংলা নাটকের সেই প্রথম থেকে কারা যে সমস্ত অভিনেত্রী কাজ করেছে আজকে পর্যন্ত, সেই অভিনেত্রীদের জীবন, তাদের সংগ্রাম তুলে ধরো আলোচনার মধ্যে। তাহলে আমরা যারা অনেকেই ধরো পড়ার অনেক অবকাশ নেই, আমরা সে বইগুলো হাতের সামনে সবসময় আসি না, কিন্তু তোমাদের যখন আমরা দায়িত্ব দেব, তোমরা কিন্তু বক্তব্য রাখবে, তখন কিন্তু তুমি রিসার্চ করে তাদের সম্পর্কে পড়াশুনো করে আসবে, তখন তুমি ওই বিষয়ে জানতে পারবে এবং আমাদেরও জানাতে পারবে। এইটা কিন্তু একটা নাটকের দলের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এইটা একদম। এবং এইটা আমার মনে হয় আজকে এই বিশেষ দিনে আমরা শুরুয়াত করলাম, এবং তন্ময় আমাদের গণবিতানের খুব কাছের মানুষ, সেই হিসেবে কিন্তু ওকে দিয়ে সূচনাটা হলো। তাহলে আমরা কিন্তু এটা কার্যক্রম চালিয়ে যাব। তাই আমরা হয়তো এই মাসে, মার্চ মাস, এপ্রিল মাস থেকে প্রতি মাসে একটা করে সেমিনার করব,
এবং আমরা আমাদেরই বক্তব্য মানে আমাদের বাইরে থেকে কাউকে আনতে হবে না, কারণ আমি মনে করি যে আমাদের দলে যারা কাজ করে তারা প্রভূত পড়াশোনায় দীক্ষিত এবং পড়াশোনার মধ্যে আছে এবং তারা যথেষ্ট যোগ্য। তারা যদি সেই বিষয়ে আরও পড়াশোনা করার সুযোগ পায় এবং তাহলে আমাদেরও আরও শিক্ষিত করতে পারবে বলে আমার বিশ্বাস। এই দিনে আমাদের এই অঙ্গীকারটা আমরা নিলাম, এটা আমাদের সত্যি খুব আনন্দ হলো। আমি খুব খুশি হলাম। শুধু একটা বিশ্ব নাট্য দিবস পালন না, এই দিনটিতে আমরা কি অঙ্গীকার করলাম, আমাদের কি ভিশন হতে পারে আগামী দিনে, তারও একটা পথ নির্দেশ যেন আমি আজকে পেলাম। তা আমরা এইভাবে চলবো। তোমরা যেটা শিখেছো জানো, গ্রুপের মধ্যে সেগুলো শেয়ার করবে আরও 10 জন যাতে জানতে পারে। আমার আজকে একটা জিনিস খুব ভালো লেগেছে, কলকাতার সেমুসি তারা নতুন প্রজন্মের কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে বেছেছে, তাদের দৃষ্টিভঙ্গিতে নাটকের কি ভবিষ্যৎ বা নাটকের শিক্ষা এবং ভবিষ্যৎ এটা নতুন প্রজন্মকে দিয়ে বলাচ্ছে। এটা তো স্বীকার্য যে একজন প্রথিত যশা কোনো মানুষ যেরকম বক্তব্য রাখবে, নিশ্চয়ই একটা নতুন মেয়ে বা একটা ছেলে সেটা বলা সম্ভব না, কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে কি আসছে সেটা কিন্তু একজন প্রবীণ লোকের পক্ষেও বোঝাতেন, সে ওই সময়টা পেরিয়ে এসেছে। তাই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে নতুন প্রজন্ম কি ভাবছে এই সময় থিয়েটারের ভবিষ্যৎ, তাদের কাছে কি মনে হচ্ছে। 10 জনের মধ্যে দিয়ে আলোচনার মধ্যে দিয়ে কিন্তু ঠিক একটা জিনিস কিন্তু ঠিক বেরিয়ে আসবে। এটাই আলোচনা সবার কিন্তু একটা মজা আমি ছিল, সেটা পালন করা গেল, এটাই আমাদের খুব বড় কথা। যারা এসেছো তাদের আবার আমি কৃতজ্ঞ।